হিলির চকগোপালপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে উত্তেজনার পরিস্থিতি ছড়ায়। কি কারণ? কারণ বিএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দার পা ভেঙে দেওয়ার অভিযোগ। আগে দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার সূত্রপাত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, অনুপ আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়। অনুপ, কি কারণে স্থানীয় বাসিন্দার পা ভেঙে দেওয়ার অভিযোগ? একদমই দেখো সোনিয়া, এই ঘটনা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের চকগোপাল এলাকায় মতিউর মন্ডল নামে এক কৃষক, সে তার নিজের জমিতে সীমান্ত এলাকায় তার নিজের জমিতে যখন জলসেচের কাজ করছিল, যে তাদের যেটা অভিযোগ যে সেই সময় নাকি পিছন থেকে এক বিএসএফ জওয়ান তাকে ডাক দেয়। সে যেহেতু মেশিন চলছিল সে শুনতে পায় না। এই সময় সেই বিএসএফ জওয়ান সেখান থেকে ছুটে গিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে এবং তুলে নিয়ে আসার পরে তাকে সেখানেই ঘটনাস্থলে তাকে মারধর করে। এরপরে তাকে সেখান থেকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পরে তাকে আরো বেধড়ক লাঠি ছোটা দিয়ে মারধর করা হয়। তখন এলাকাবাসী যখন জানতে পারে, তারা সেখানে বিএসএফ ক্যাম্পে গিয়ে যখন সেখানে তাদের খোঁজ খবর নিতে শুরু করে, সেই সময় কিন্তু বিএসএফ এর সঙ্গে এলাকাবাসীর বাদ বিতণ্ডা বেঁচে যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএসএফ জওয়ানরা লাঠি নিয়ে তাদেরকেও তাড়া করছে। এই ঘটনার পরেই কিন্তু তাকে বালুরঘাট হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে এই মতিউর মন্ডল। জমিতে জল নেওয়ার জন্য যাই, ধানের জমিতে আধা ঘন্টা যাওয়ার পরই বিএসএফ আবার দুবার ডাকে, 10 মিনিট লাগবে, বন্ধ করে আমি যাচ্ছি। কিছু আর মানতেছে না, সঙ্গে সঙ্গে আসে, জমি থেকে উঠায় পিটাতে পিটাতে ক্যাম্পে নিয়ে যায়। সকলে ওদের নিতে গেলে ওদেরকেও মারতেছে। 4-5 জন মিলে সকলকে লাঠি চার্জ করে। একজন মহিলার মাথায় লেগেছে। আমার মনে হয় যে এগুলো কেস করা উচিত। মারার অধিকার তো আমাদের কাউকে দেয়নি। নিকটবর্তী থানাতে সেখানটা সে অভিযোগ করতে পারে। দলগতভাবে আপনারা কোনো করছেন, মুভমেন্ট করবেন? হ্যাঁ, আমাদের কাছে দলের কাছে অভিযোগ আসলে তো আমাদের সেটা হবেই, কিন্তু আমরা প্রশাসনগতভাবে করব। আর জাল ওষুধ নিয়ে সাধারণ মানুষের মনে এমনি আতঙ্ক তৈরি হয়েছে এর আগের ঘটনাগুলো থেকে। আবারও লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হলো। আর এই জাল ওষুধ কোথা থেকে উদ্ধার হয়েছে? এই জাল ওষুধ নাকি দূর থেকে এসেছে, কানপুর থেকে এসেছে বলে অভিযোগ করা হচ্ছে। টিটাগড়ের দোকানে জাল ওষুধ কিভাবে এলো, কোন কোম্পানির ওষুধ, আরো ডিটেইল এ বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, বিগত দিনগুলোতে যে খবরগুলো সামনে এসছে এই জাল ওষুধ নিয়ে, তাতে এমনিতেই সাধারণ মানুষের মনে আতঙ্ক। আবারও লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হলো। নিঃসন্দেহে সোনিয়া, গত মাসেই আমরা দেখেছিলাম যে হাওড়ার আমতায় সেখানে যেভাবে এই রক্তচাপ কমানোর ওষুধ বা ব্লাড প্রেশার কমানোর যে বহুজাতিক কোম্পানির নামজাদা ওষুধ, সেই নামকরা ওষুধের ব্র্যান্ড সেখানে উল্লেখ ধরা পড়েছিল এবং প্রচুর ওষুধ। আর এবার উত্তর 24 পরগনার টিটাগড় স্টেশনের ঠিক পাশেই সেখানে শ্রী বালাজি এন্টারপ্রাইজ বলে একটি ওষুধের চেন রয়েছে, ওষুধ কোম্পানির চেন রয়েছে। তাদের গোটা রাজ্য জুড়ে বেশ কয়েকটি শাখা রয়েছে এবং রাজ্য স্টেট ড্রাগ কন্ট্রোল গোপন সূত্রে তারা খবর পেয়েছিল এবং ওষুধ কোম্পানিগুলো তাদের কাছে অভিযোগও করেছিল যে তাদের ওষুধ জাল হচ্ছে এবং সেই মোতাবেকই তারা এই শ্রী বালাজি এন্টারপ্রাইজ টিটাগড় স্টেশনের ঠিক পাশে সেখানে তারা হানা দিয়েছিল এবং সেখানে হানা দেওয়ার পর শুধু টিটাগড়েরই 4 থেকে 5টি দোকান রয়েছে, কোনোটা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, কোনোটি শ্রী বালাজি স্টোর, এরকম নানান নাম দিয়ে এই প্রত্যেকটি দোকান থেকে এখনো পর্যন্ত 38 লক্ষ টাকার জাল ওষুধ তারা হেফাজতে নিয়েছে, যার মধ্যে ব্লাড সুগার কমানোর জনপ্রিয় ওষুধ রয়েছে এবং ব্লাড প্রেশার কমানোর জনপ্রিয় ওষুধ রয়েছে। ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি বলা যেতে পারে, টেলমিসার্টান গ্রুপের ওষুধ রয়েছে এবং ব্লাড সুগারের ক্ষেত্রে মেটফরমিন 500 গ্রুপের ওষুধ রয়েছে। ফলে দুটি ওষুধই অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ এবং জনপ্রিয় ওষুধের কোম্পানির ওষুধ, ফলে অত্যন্ত ভয়ের ব্যাপার। যদিও রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা আশ্বাস দিয়েছে যে তারা খুব দ্রুত আরো এই ধরনের যেখানে যেখানে সন্দেহ হবে সেখানে তারা এরকম সারপ্রাইজ অভিযান চালাবে।
জেলে বসে হুমকি ফোন শাহজাহানের, আর শাহজাহানের হুমকিতে পুলিশি তদন্ত। ফোনের অনুসন্ধানে বসিরহাট পুলিশ। সরবেরিয়ায় জমি দখল শাহজাহানের, রবিন মণ্ডলের জমি দখলের অভিযোগ ওঠে, আর ইডি সিবিআই এ নালিশ জানালে হুমকির অভিযোগ। আরো ডিটেইল এই বিষয়ে অমিতের কাছ থেকে জানতে পারবো। অমিত, এই যে অভিযোগ উঠে এসেছে শাহজাহানের বিরুদ্ধে, আর এরপর ফোনের অনুসন্ধানে বসিরহাট পুলিশ, কি উঠে আসছে তদন্তে এখনো পর্যন্ত? রবিন মণ্ডল নাজার পিএসএ গিয়ে বা নাজার থানা থেকে যে লিখিত অভিযোগ করেছিলেন যে মফিজুল মোল্লার ফোন করে নির্দিষ্ট সময়ে রবিন মণ্ডলকে হুমকি দিচ্ছেন, এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছেন শাহজাহান বা শেখ শাহজাহান সংশোধনাগারে বসেই। এই লিখিত অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে বসিরহাট পুলিশ জেলা, এবং অনুসন্ধানে নেমে প্রথমে মফিজুলের ফোন তারা খতিয়ে দেখেছিলেন। খতিয়ে দেখে তেমন কিছু পাওয়া যায়নি। পরবর্তী সময় হতেই পারে মফিজুল মোল্লা সে সমস্ত ফোন ডিটেলস, ফোন কল যখন এসেছিল সেগুলো ফোন বুক থেকে ডিলিট করে দিয়ে থাকতে পারে। এই জায়গায় আশঙ্কা করেই বসিরহাট পুলিশ জেলার তরফে মফিজুল মোল্লার যে মোবাইল নম্বর যেটি রয়েছে তার সিডিআর চেয়ে পাঠানো হয়েছিল প্রোভাইডারের কাছ থেকে বা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। সে সিডিআর ইতিমধ্যেই পুলিশের হাতে এসছে, এবং সেই সিডিআর খতিয়ে দেখার পর পুলিশ সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে সংশ্লিষ্ট দিন এবং সংশ্লিষ্ট সময়ে যে অভিযোগটা আনা হয়েছে সেই সময় কিন্তু কোনো রকম আননোন নাম্বার থেকে এই ধরনের ফোন আসেনি, বা প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে যে ফোনের কথা বলা হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারের নম্বর থেকেও কোনো ফোন মফিজুল মোল্লার ফোনে আসেনি। বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। এর আগে আপনাদের জানিয়েছিলাম বিশ্বভারতীতে পর্যটকরা এবার প্রবেশ করতে পারবে। করোনাকালের পর থেকে আমরা দেখেছিলাম যে নিষেধাজ্ঞা ছিল, নতুন উপাচার্য আসার পর সেই নিষেধাজ্ঞা উঠেছে। বিশ্বভারতীতে পর্যটকরা যেতে পারবেন। পর্যটকদের ক্যাম্পাসে ঘোরার অনুমতিতে বেশ কিছু শর্ত রয়েছে। চলুন দেখে নিই কি কি শর্ত রয়েছে। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবেন এ বিষয়ে। ইন্দ্রজিৎ, বিশ্বভারতীতে পর্যটকরা যেতে চান, সেক্ষেত্রে ক্যাম্পাসে ঘোরার জন্য বা অনুমতি নেওয়ার জন্য কি কি শর্ত রাখা হয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, কালকেই কিন্তু বিশ্বভারতীর নতুন যিনি উপাচার্য তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিশ্বভারতী যে আশ্রম এলাকা বা যে এলাকা এতদিন ধরে বন্ধ ছিল সেই এলাকাকে কিন্তু খুলে দেওয়া হলো। আজকে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা নোটিফিকেশন করে জানিয়ে দিল যে হ্যাঁ, ঘোরা যাবে, কিন্তু সেটাও এখনো আলোচনার বিষয় রয়েছে, এবং তাছাড়াও বেশ কিছু শর্ত আরোপ করা হচ্ছে। কি কি শর্ত? না, যারা ঘুরতে আসবে তারা ইতিমধ্যে তাদেরকে কিন্তু 2 সপ্তাহ আগে বিশ্বভারতী যিনি জনসংযোগ আধিকারিক তার যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে একটি আবেদন করতে হবে, এবং কতজন আসবে, ঠিক কতজন আসবে, তাদের বয়স কত, সমস্ত কিছু লিখে জানাতে হবে, এবং সেই মোতাবেক বিশ্বভারতী এটি আলোচনা করবে। সেই আলোচনার ভিত্তিতে তারা কখন কোন টাইমে ঢুকতে পারবে সেই বিষয়টা বলে দেওয়া হবে। যদিও এই যে এইগুলো বললাম, এইগুলো কিন্তু সমস্তটাই এখনো আলোচনার বিষয়। এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়নি যে আশ্রম এলাকাতে কোন দিন ঢুকতে দেওয়া হতে পারে বা কোন সময় ঢুকতে দেওয়া হতে পারে। যেটা কালকে উপাচার্য জানিয়েছিলেন যে খুলে দেওয়া হলো, এখনই কিন্তু খুলে দেওয়া হলো না আশ্রম চত্বর, তার সময় লাগবে, কারণ যেহেতু বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে, আর সেই তকমাকে রক্ষা করার জন্য কিন্তু এইগুলি করা হচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিকের যে প্রেস রিলিজ সেখানে। বেশ ইন্দ্রজিৎ, আমরা চাইছি বিশ্বভারতী তার ঐতিহ্য ফিরে আসুক, বিশ্বভারতীতে রাজনৈতিকরণ বন্ধ হোক, মেরুকরণ বন্ধ হোক। বিশ্বভারতীতে এমন একজন ভাইস চ্যান্সেলর, এমন একজন যে রবীন্দ্র প্রেমিক, যে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে চলবেন না। সেখানে শিক্ষা এবং রবীন্দ্রনাথই হচ্ছে একমাত্র টার্মস অফ রেফারেন্স। সেখানে মুক্ত অঙ্গনে মুক্ত চিকিৎসা, মুক্ত স্বাস্থ্য, মুক্ত ব্যবস্থা, মুক্ত শিক্ষা, এটা কিন্তু আমরা চাইছি এখানে। আর ওয়েদার আপডেটে একটু নজর রাখতেই হবে, তার কারণ এই বৃষ্টি, অতিষ্ঠ গরম এই বৃষ্টিতে কমেছে। উত্তর এবং দক্ষিণবঙ্গ দুদিকেই বিক্ষিপ্ত বৃষ্টি, কিন্তু সান্দাকফু বরফে ঢেকেছে। বাঁকুড়ার সোনামুখী এবং কোতুলপুরে বৃষ্টি, আর তাতে কৃষকরা চাষে ক্ষতির আশঙ্কা করছেন। সাধারণ মানুষ তো স্বস্তি পাচ্ছেন, কিন্তু কৃষকদের মাথায় হাত। আবার ঝাড়গ্রামের দিকে যদি নজর রাখি, তাহলে এই বৃষ্টিতে কৃষকরা স্বস্তি পেয়েছেন। বাংলায় বসন্তে বৃষ্টি, একটানা গরমের পর রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি। শনিবার সকালেও বাঁকুড়ায় গায়ে চাদর, মাথায় টুপি, আর শনিবার দুপুরে সেই বাঁকুড়াতে রোদ ঝলমল।
শনিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়। বঙ্গের উত্তরেও বৃষ্টি। দফায় দফায় বৃষ্টি বাঁকুড়ায়, চাষের জমিতে জমে গেছে জল। কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। কতুলপুর, সোনামুখীতে সবজিতে ক্ষতির আশঙ্কা। আমার ওই 2 বিঘের মতন সবজি ছিল, লঙ্কা ছিল, পটল ছিল, টমেটো ছিল, বেগুন কিছুটা ছিল। শিলের আশঙ্কা আছে শুনেছি। শিল হলে আপনার ঝিঙা, শসা এগুলো প্রচণ্ড হারে ক্ষতি হবে এবং বাদামে জল জমে গেলে বাদাম গাছ নষ্ট হয়ে যাবে, পচে যাবে। যেই আলুগুলো জমা করে রাখা আছে মানে খড় ঢাকা দেওয়া, সেইগুলোর তলায় জল ঢুকে গেলে খড়টা, সে আলুটাও পচে যাবে। একদিকে যখন বাঁকুড়ায় চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা, তখন ঝাড়গ্রামের কৃষকরা বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন। জলের অভাবে মরে যাওয়া গাছগুলো বৃষ্টির জলে বেঁচে উঠেছে। আমাদের ফসলও যেগুলো মরে গিয়েছিল, সেই ফসলটাও বৃষ্টিতে অনেকটা সতেজ হয়ে যাচ্ছে। কি কি চাষ করেছেন? আমি ধান চাষ করেছি, কুমড়ো চাষ করেছি। আর কত বিঘা? ধান করেছি 4 বিঘা, কুমড়ো করেছি 1 বিঘা। রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 25শে মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। 25, 26, 27, 28 এই 4 দিন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত টেম্পারেচারের খুব বড় রকমের পরিবর্তন নেই। 25 তারিখ অনওয়ার্ডস ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা। কিছুক্ষণ আগেই সান্দাকফুর কথা বলছিলাম আপনাদের, এবার দেখাবো সেই ছবিটা, একেবারে মন ভালো করা ছবি। বরফে মোড়া সান্দাকফু, যত দূর পর্যন্ত আপনার চোখ যাবে শুধুই বরফ আর বরফ। রাস্তা ঢেকেছে বরফের পুরো চাদরে। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে আরো কয়েক ধাপ নিচে, আর পাহাড়ে স্বাভাবিকভাবে পর্যটকদের উচ্ছ্বাস। আর সান্দাকফু যখন দেখলেন তখন সিকিমও দেখতে হবে। সিকিমের ছবি আপনাদের দেখাচ্ছি, উত্তর সিকিমের ছবি আপনারা দেখছেন। তুষারপাতে আটকে রয়েছে পর্যটকদের গাড়ি। দীর্ঘক্ষণ আটকে থাকলেও আক্ষেপ কিন্তু পর্যটকদের একেবারেই নেই, কারণ তারা বরফে মাতোয়ারা। নর্থ সিকিমের লাচেন, লাচুং, 0 পয়েন্ট, সেখানেও বরফ। বরফ ইস্ট সিকিমেও।